তার মানে রিদ খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরো অনেক পরে জেনেছিলাম। রিদ খানের বাপদাদারা বংশগতভাবেই তারা রাজনৈতিক করে। সেই ব্রিটিশ আমল থেকেই রাজনৈতিক খাতায় নাম তাদের। বর্তমানে রিদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্যও হলো ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিদ খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবারদের নিয়ে। রিদ খান ঢাকা থাকেন মাকে নিয়ে, তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। মায়াদের কলেজের ফাংশনটা ছিল রিদ খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করার। তবে মায়ার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। সত্যি অনেক দারুণ দেখতে, বলতে হবে লোকটা সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হবার মতো। সকল দিকেই আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে এসে গম্ভীর মুখে নিজের দাদু ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে, এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। ওনার গাম্ভীর্য, ওনার পার্সোনালিটি সবকিছুই মনোমুগ্ধকর। আর এর জন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে ঝুম ঝুম করে। মায়া সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিল জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়েকটা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটাই হিসাব করছিলাম। আরে ভাই, আপনি বলুন, হিসাব করবই বা না কেন? হিসাব করব নাই বা কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাটাই আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটে পানি খায় এরা, তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। রিদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিদ নামক লোকটার সাথে মায়ার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে মায়া গিয়েছিল ম্যামের কাছে মায়ার ব্যাগ আর আরিফের ফোন ফিরিয়ে আনতে, যেটা মায়া তখন তাড়াহুড়োয় ভুলে গিয়েছিল ম্যামের কাছে। জুই মায়ার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। মায়ারও চলে যাবে কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে মায়াকে সুলতানা ম্যামের কাছে। দরজা বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে যায় মায়া। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যায় কক্ষে ভিতর রিদ খানের উপস্থিতি দেখে। প্রচন্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত 3টে মানুষকেই দেখে নেয়। রিদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রিদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে, বুঝিয়ে বুঝিয়ে বলে। মায়া বুঝলো হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। মায়া রুমে ঢুকতেই প্রথমে চোখাচোখি হয়েছিল রিদ খানের সঙ্গে, সেই জন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল মায়ার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালো। ম্যাম মায়ার দিকেই তাকিয়ে আছে, কপাল কুঁচকে হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োই ম্যাম এই কাগজগুলো গোটাচ্ছে। মায়াকে দেখেই ম্যাম বলে উঠল, কি চাই? মায়া হাঁসফাঁস করে আর চোখে রিদ খানের দিকে তাকাতে চাইল। দেখলো উনি এক পলক মায়াকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে মায়ার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। মায়ার অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললে ম্যামকে, ম্যাম, আমার ব্যাগ আর ফোনটা। ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে, যাও। জি ম্যাম। জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলে, চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে, তখনই শুনল রিদ খানের গম্ভীর গলা। আপনি খেয়েছেন? মায়া কিছুটা চমকেই পেছন ফিরল। রিদ খান নামক একজন অপরিচিত মানুষ মায়ার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে, বিষয়টি মায়ার কাছে বেশ অবাক করা ছিল।
তাই পিছনে ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্যে মিহিস্বরে বলে ফেলল। না স্যার। মায়ার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরো একটি উত্তর আসলো মায়ার কানে। পাশ থেকে হৃদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। মায়া বুঝলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। খেয়েছি রে কেস একটা আবার। আপনি খেয়েছেন? সমাদরের কথাটা হৃদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করেছিল। আমি মাঝ থেকে ভিন দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে, না বুঝে অন্যের কথার উত্তর দিয়ে নিজের লজ্জিত হলাম। উফ, কি লজ্জা কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম হৃদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি। লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিল না, বরং লজ্জিত হয়ে মায়া যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনল হৃদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নিবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল। জি স্যার, যাচ্ছি। কিন্তু আপনার? ম্যামকে বলতে তিনি পুনরায় বলল, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে এই কথাগুলো ম্যামকে বলছিল। প্রচন্ড অস্বস্তি দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলে। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছে বিষয়টি বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পেছন পেছন মায়াও বের হতে চাইল, কিন্তু পেছন ঘুরতেই হৃদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ। আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না, ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলেছেন তিনি। তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে হৃদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি। কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দেবে! আল্লাহ! সকালের প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কী দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরো সিটিয়ে গেল মায়া। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধুপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল সে যে কোনো সময় কাঁপতে কাঁপতে মায়াকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, মায়ার অবস্থাটাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না, হাত পা ঠান্ডা অনুভব করছিল, গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিল না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পেছন ঘুরে বলেছিল, জি আমাকে। তৎক্ষণাৎ শক্ত গলার উত্তর আসলো ওনার। ইয়েস ইউ, কাম হিয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে হৃদের সম্মুখে দাঁড়াতেই হৃদ বলল, পিছনে শাড়িতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? মায়া চমকে উঠে লোকটার দিকে তাকালো ভাষা ভাষা চোখে। শুধু চমকিয়েছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিল মায়া। ওএমজি, এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল? যে আমি কোথায় বসেছিলাম দেখতে পেয়েছিল? আমি পেছনের সারিতে বসেছিলাম সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁচা দিত আমার পেছনে বসা নিয়ে? মায়া হতবাক চেহারার দিকে তাকিয়ে হৃদ ফের প্রশ্ন করে মায়াকে। মিস অর মিসেস? মায়া হৃদের কথা মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বলল, হুম। ম্যারিড অর আনম্যারিড? জি, আনম্যারিড। মানে সিঙ্গেল? মায়া হৃদের কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলো মায়ার কথাটা হৃদের মন মতো হয়নি। হয়তো হৃদের কোনো উত্তরের প্রত্যাশা করছিল এমনটাই হবে। মায়া ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানায়। হুম। মায়ার কথায় হৃদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, পাশের লোকটাকে ডিঙিয়ে মায়ার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই, সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আজকালকার মেয়েগুলো সহজেই মিথ্যা বলে নিজেদের
সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক, সেই সব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন, এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ হয় নেতাদের, হ্যাঁ? প্রচন্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার। যাও, লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্র খারাপ, এই কথাটি সর্বপ্রথম মায়ার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল রিদ খানের বিরুদ্ধে। হওয়ার হওয়ার কথা ছিল। মায়ার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সবকিছু উড়িয়ে দিবে। বরং মায়া রিদের কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলেন। হঠাৎ দেখা হওয়া রিদ খানের পরপর কথাগুলো মায়ার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনে লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারে সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রিদ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ রিদ খানকে অন্তত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিদ খানকে নিয়ে। মায়া যখন রিদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনায় বিভোর ছিল, ঠিক তখনই মায়ার ধ্যান ভাঙে আবারও হৃদের প্রশ্নে। নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে মায়া আবারও অবাক হয়েছিল। ওনার কি মাথায়ও সমস্যা আছে? ওনার সামনেই তো সকালে ওনার দাদা ভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পায়নি আমার নামটা? নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে? জি, আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটার তেরামি কথায় বুঝলাম রিদ খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোক কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকের একটাও গার্লফ্রেন্ড টিকেছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এজন্য আমিও রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যে একটা নাম বলে ফেলি চট করেই, ইশরাত জাহান। নামটা বলেই মায়া ভয় ভয় নিয়ে তাকালো ওনার দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধ আবারও ধমক দেয় মায়াকে সেই ভয়ে, কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না। বরং স্বাভাবিক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। যেন রিদ কোনো কারণে হতাশ হলেন মায়ার এই উত্তরে। রিদের হতাশ হওয়া ফেসটা দেখে মায়া বুঝলো উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শোনেননি। হয়তো কাজে মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এজন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়। আউট। আবারও অপমান! লোকটার কি আর কোনো কাজ নেই নাকি? যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে। আমি কি ইচ্ছা করে এখানে ছিলাম নাকি? যে বরং উনিই তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মায়া মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলো না কিছু। বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনল রিদ খানের প্রশ্ন সিক্ত গলার স্বর। রিদ মায়াকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? এই রিদ খান আমার ধৈর্য সীমা অতিক্রম করেছে। ভাগ্য ভালো আমি জোর গলায় লোকটাকে কিছু বলতে পারছি না। এমনি লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি উল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদ্দপ ঝগড়ুটেমি। শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে চলে আসলাম। মায়া বেরিয়ে পড়েছিল লোকটার সামনে থেকে।
নয়তো লোকটা যা তা বলে মায়াকে আরো অপমান করত। সেখানে থাকলে তাই মায়াও চলে এসেছে। মায়া হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছে, সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে। এইগুলা কিছুক্ষণ আগে মায়াদের কোচিংয়ে এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই মায়াকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। মায়াই তার ডাকে সাড়া দেয়নি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথা কিভাবে বোঝাবো গর্ধব ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন। কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক মায়ার সিনিয়র আপুকে দিয়ে। মায়া প্রথমে নেয়নি, পরে মায়ার অনুপস্থিতিতে এসব মায়ার ব্যাগে রেখে গেছে। সেটা মায়া মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলো। সকালে কোচিং ক্লাস শেষ করে মায়া কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেল। সেই থেকেই এইগুলো মায়ার হাতে। আর জুই, সে তো একঝুলি প্রশ্ন খুলে বসে আছে মায়ার সম্মুখে, দুহাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালো মায়া। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিল। বিনা বাক্য ব্যয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুততার পা চালায় মায়ার সাথে। মায়া এক হাতে ফুল আর চিঠি নিয়েই আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই নিজের করার প্রশ্ন উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোরে এসব কে দিয়েছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? মায়া জুয়ের কথাই রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আরো। অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হয় আমার অসহায়ত্ব, নাম দাম কিচ্ছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে। অথচ হালাল পুরুষের চেহারাটা অব্দি মনে নাই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে মায়া হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বলল, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। মায়ার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারলো না। মায়া কি বলেছে সেটা নিয়ে বোঝার কথাও না। মায়ার হঠাৎ মেয়েটা তো আজও লুকায়িত জুয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি মায়া কি বলেছে। কি বলছিস আবোল তাবোল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? মায়া আর কথা ঘুরালো না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বলল, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। মায়ার কথায় খানিকটা চমকে ওঠা মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাই কথা বলছিস তুই? মায়া জুয়ের হালকা পাতলা উত্তেজনা সম্মতি দিয়ে বলল, হুম। ও মাই গড, রিয়েলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? মায়া দায়সারা উত্তরে বলল, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দেবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধুমাত্র আমাকে ভালোবাসে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোককে বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুঁড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে। দোয়া করে দিলাম। মায়া জুয়ের কথায় নাক মুখ কুঁচকে তাকায়। এই মেয়েটা সব সময় 2 লাইন বেশি বোঝে, কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিচ্ছে নাকি বদদোয়া? হ্যাঁ, মায়া রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলে,
তোরে বলছি আমি বেটে বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করব। হ্যাঁ, তুই জানিস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমানও এত লম্বা সে, আর তার প্রশস্ত বডি। আসছে আমার জামাইরে ভুঁড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজে চিন্তা কর, তোর বদদোয়া আবার তোর উপরেই না পড়ে। হুস, হবিস মাইয়া। আমার এত বড় জামাইয়ের বেটে বলতে আসছে তার ফাজিল শালি। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায় মায়া। আল্লাহ, মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম। মায়া তার মুখ ফসকে কি বলে ফেলেছে বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়েই চমকে ওঠে। উদ্বিগ্নতায় বলতে থাকে, আল্লাহ, আমি এবার শেষ। মায়া কথাটা বলে মৃদু স্বরে চিৎকার করে দুহাতে মুখ চেপে ধরলো ভয়ে। ও আল্লাহ, জুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না, আর আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। মায়া ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎই সেখান থেকে দৌড় লাগালো জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়তেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর। মায়ার পেছন পেছন রেগে মেগে ফায়ার হয়ে মায়াকে ডাকছে আর বলছে, মায়া, তোর জামাই কোথা থেকে আসলো সেটা বলে যা, নয়তো আজ তোকে আস্ত ছাড়বো না। মায়ার দৌড়ানি থামেনি, ভয়ে তাড়নায় দৌড়তে থাকলো শুধু। আল্লাহ, মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ, তুমি সহায় হও। মনে মনে আল্লাহ নাম নিয়েই দৌড়চ্ছিলাম, আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে। টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গিয়েছিল এক মুহূর্তের জন্য। মায়া ভুলে গিয়েছিল তারা কলেজ ড্রেসে রাস্তায় দৌড়চ্ছে। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। মায়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়ল কারো গায়ে। মায়ার হঠাৎ ধাক্কায় লোকটাও খেই হারায়, গড়াগড়ি করে দুজনেই চিৎপটাং রাস্তায় পড়ল। বলতে গেলে ফ্রিতে ছোটখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। মায়া নিচে, সে উপরে। আহা, কি দৃশ্য! তবে মায়ার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই, লোকটা মায়ার উপর রেগে মেগে ফায়ার হয়ে গেছিল। হুমকি ধামকি সবকিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপা স্বরে। পাবলিক প্লেসে বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। মায়ের স্টুপিড কাণ্ডগুলো। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়তে দৌড়তে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসে। আসলে ধাক্কা বললে ভুল হবে, মায়াই দৌড়তে দৌড়তে লোকটার পিঠের উপর পড়ে যায়, যার জন্যে লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় মায়ার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এইটুকুতে মায়ের সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরো করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পেছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে ভিতের বিপরীত। লোকটার পিছনে কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেল। তখনই নিচে পড়ে কুইনে আর কোমরে ব্যথা পেয়ে মাগো, আমি শেষ, আমার কোমর। বলেই মৃদু চিৎকারে পাশে তাকাতেই দেখালো একটা দামি আইফোন মায়ার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকাল ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড় লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছি, এ জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল মায়া, আরে, এত দামি আইফোন কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি। টাকার দাম নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশের বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে মায়া বুঝালো তার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথা। আ উপর দিকে তাকাতেই আটকে উঠল মুহূর্তে। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো মায়ার একে একে মনে পড়ল সে কাউকে নিয়ে রাস্তায় পড়েছিল। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপান এক পলক দেখে মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো ভাঙা ফোনটার দিকে। আ
যা বোঝার তখনই বুঝে গেলাম। এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল মায়ার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করবে ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করতে। বহুত কষ্ট নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠল ক্রোধিত ওই রক্তিম চোখ জোড়া দেখে। তখনই মায়ার খেয়াল হলো, আরে লোকটা তো তার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না, সোজা কলেজের ভিপির ছেলে হৃদ খানের ফোনটাই ভাঙতে হলো আমার। শেষ, আমি শেষ। মায়ার আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই মায়ার ভয়টা বাড়িয়ে দিল হৃদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল? মায়ার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন হৃদের পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে হৃদ এই কথাটা বলে। হৃদ তখনও মায়ার দিকে ঝুঁকে রয়েছে, কারণ তার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে মায়ার হাতের মুঠোয়। মায়া আতঙ্কিত চোখে হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ার হাতের দিকে তাকাতেই মায়া বুঝল হৃদের গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধরপড়ে এবার সত্যি সত্যি মায়ার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারল না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকেই দুহাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠল মায়া। হ্যাঁ, লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল, ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। মায়ার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলা। সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটা ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেয়, যাতে মায়া বেঁচে যায়। মায়ার কান্নার মধ্যে হৃদ উঠে দাঁড়ালো। মায়া তখনও কেঁদে যাচ্ছিল, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে মায়া হৃদকে দেখছিল কি করে। হৃদের গায়ে সাদা পাঞ্জাবিটা ছেড়ে উঠে রাগের কটকট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখেই বুঝতে পারলো তার পাঞ্জাবি শেষ, তাই চাপা রাগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশ আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। মায়া হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠল। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে। এই ভেবে তৎক্ষণাৎ মায়া উঠে বসলো ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালো অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় বিনবিন করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। হৃদের উত্তর না পেয়ে মায়ার অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্তির প্রকাশ। মায়া ভয়ে কাছুমাছু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিল। তখনই মায়ার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতেই মায়া দেখলো হৃদ ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে মায়া ভাবলো হয়তো তার বইয়ের ব্যাগ তুলে দিবে মায়াকে, কিন্তু না। হৃদ মায়ার ধারণা মিথ্যে করে যখন তার পায়ের কাছ থেকে রিফাতের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিল, তখনই ভয়ে চমকে উঠল মায়া। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই মায়া উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে মায়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? ইয়ে মানে মায়া অস্বস্তিতে আঁচড়ে পড়ছিল বারবার। কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলো মায়া। বুঝলো মায়া হৃদকে ভয় থেকে ভীষণ লজ্জাও পাচ্ছে, তাই হুট করে হাত বাড়িয়ে ছোঁ মেরে হৃদের হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারল না, কারণ হৃদ মায়ার থেকে আরো এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললো। মায়া অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বলল, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে। বর্তমানের এটার আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। মায়া হৃদের অদ্ভুত কথায় বোকার মতন তাকিয়ে রইল। কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ার সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম?
তখনই হৃদ গম্ভীর গলায় বলে উঠল। আউট। মানে? মায়া বিষণ্ণে বলে উঠল। মায়ার কথাই হেলদোল হলো না হৃদের। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতে ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে দলা মুচড়ে করে ড্রেনে ফেলে দিয়ে মায়ার দিকে তাকালো। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বলল, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলেও জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছা করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছু অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতা? আমি প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে, এখন আবার মরার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতে পারে, হু নোস, যদি দেখা হয় তো। মায়ার হঠাৎ প্রশ্নে হৃদের মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে মায়ার দিকে হালকা ঝুঁকে হৃদ দুই আঙ্গুল বন্দুকের মতন করে তাক করলো মায়ার গলার উপর ও থুতির নিচেই। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলা টিকে তো? মায়ার বড্ড জানতে ইচ্ছে করলো তার ছোট মনে, তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না। আবার চুপও রইল না। ভয়ার্থ মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বলল, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছা করে আপনার ফোন ভাঙিনি, ভুলে। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠল মায়া। আবারও অপমান? এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? মায়া এবার অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেলল। অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। মায়ার কথায় যেন চটে গেলেন হৃদ। তিরতির মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি। আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। মায়া হৃদের রাগান্বিত মেজাজ ভয়ে সিটিয়ে গেল। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে, খবিস একটা। মায়া আর কিছু বলার সাহস পেল না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিল সেই বেগে দৌড়ে পালিয়ে গেল। জীবনের বেঁচে থাকলে সজ্ঞানে কখনো আর সে হৃদের সম্মুখীন হবে না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রাম এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির ড্রাইভার চেঞ্জ করতে। এর মধ্যেই ফোনালাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙায় রিয়াক্ট করতো না, অবশ্যই রিয়াক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটার দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্ট আর হুঁশ তেমন ছিল না, যার জন্যে সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রেক্তা ইসলাম মায়া, বাড়ির ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়ার শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল, কিন্তু মেয়েটার নাম ইস্তাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয় তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এজন্য? হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই।
তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসেবে আরো দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটাই হৃদ নিজেই ফোড়ন কাটলো তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরুদ্ধতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়া দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো। মাথা তুলে আছড়ি আছড়ি যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই, আপনার পাঞ্জাবের ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসলো। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিচু বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল। জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয়ও কিচ্ছু জানি না। শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে, কই সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারে কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কি কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। মায়া ভয়ার্থ মুখে জড়সড় অবস্থায় কুচো হয়ে বসে আছে খাটের কোনায় অপরাধী মুখে। মায়ার ঠিক সামনে জয়ী তবদা মেরে মাথা চেপে বসে আছে শকড হয়ে। দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস জড়ানো। সময়টা দুপুরে দুটোর ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে মায়া কলেজ যেতে চেয়েছিল, কিন্তু পারেনি জুয়ের জন্য। মায়াকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফকে বলে দিবে মায়া চুরি করে বিয়ে করে ফেলেছে। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলো এবং শুরু থেকে সবকিছুই বলল, যা যা সেদিন রাতে মায়ার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই মায়ার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়াক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করারই কথা, আসলে মায়ার বড় বোনের বিয়ে এখনো হয়নি। সেখানে মায়া পরিবারের সবার ছোট হয়ে গেছে, লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। ওই বিষয়টি কারো সহজে মেনে নেওয়ার কথা না। জুয়ের ক্ষেত্রেও তাই। মায়ার গোষ্ঠীর মধ্যে মায়ার বড় ভাই বোন আছে যাদের মায়ার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে মায়া সবার শেষে। সেখানে মায়া সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই মায়ার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ছিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে ভয়ে কাটাবে মায়া? এখন তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? মনে মনে ভাবছে মায়া। আজব, আমার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি, মনে মনে সবাই জানলে কি হবে। এখনো ভয় আছে, তবে এর জন্য আর কতক্ষণ এমন মরা ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করার দরকার না। এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিব আমি? বিরক্ত লাগছে। জুয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলো মায়া। যা হবার হবে। এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুচো করার থেকে মুক্ত করলো। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো জুয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বলল, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে।
তোরও নিশ্চয় করছে। একটা কাজ করি চল, দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে ও এসে সেম দুঃখী দুঃখী পোজ নিয়ে বসি, কেমন? শরীরে এনার্জি পাবো। মায়ার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে মায়ার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে মায়াকে এলোপাথারি মারতে মারতে মায়াকে বিছানার উপর ফেলে মায়ার পেটের উপর চড়ে বসে। হাতে বালিশটা নিয়ে মায়ার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গর্দব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে? তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না, টেনশনে মরে যাচ্ছি আমি। আর তুই? মায়া দুহাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতে বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বলল, উফ, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের উপর এখনো জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো হাঁপাতে হাঁপাতে জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস, বেচারা জামাই বউ দেখার আগে বিধবা হয়ে যেত। মায়ার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও খেপানো মায়ার উপর। মায়ার দিকে তেড়ে এসে মায়ার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিয়ে দেবো তোর নামে। বলে দেবো তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। এরপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইটাকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দেই সবাইকে, কি বলিস? মায়া জুয়ের হুমকির স্বরূপ কথায় নিভে গেল মায়া। ভয় জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিল মায়া। এখন জুই মায়ার সেই ভয়টা বুঝে মায়ার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, মায়াকে ভয় দেখিয়ে। মায়া অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বলল, এমন করিস কেন? তুই না আমার বোন হোস, বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব, কেন করব না? তুই বল, তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না। যাকে বিয়ে করলি তার চেহারাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেইছিস, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনের কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি। আমাদের সমাজে ডিভোর্সি মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি বা তোর কোনো পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙ্গুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শারীরিক সম্পর্ক করে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কি বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালেমা পড়ে একজন পুরুষকে সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকেই আঙ্গুল তোলে, কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ের আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তেই হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করা দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে, এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কি বানাবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খোঁজ নিতে পারতাম লোকটা কে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেননি, যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি।
তুই বুঝতে পারছিস তোর জীবনটা পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তুই চুপি সারে দ্বিতীয় বিয়ে করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টে জিনাকারী হবি তুই। মায়া জুঁইয়ের দীর্ঘ কথাই দমে গেল। সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি। জীবনের একটা সময়ে একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিত সবাই। তখন আমি কি করতাম? জুঁইয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল মায়ার। তীব্র অপরাধ বোধে মিইয়ে গিয়ে ধরা গলায় বলল, সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন আমি কি করব? মায়ার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুঁই শান্ত হয়ে বসল। চিন্তিতের ভারী নিঃশ্বাস ফেলে মায়ার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাদিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে, অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। জুঁইয়ের কথার তলে মায়া সত্যি সত্যি চুপ করে বসে আছে। জুঁইকে কি বলা উচিত বুঝতে পারছে না মায়া। জুঁইও খানিকটা চুপ থেকে মায়াকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব? আর খুঁজলেও বা পাবো কোথায়? কেন? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? মায়া জুঁইয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কারণ মায়ার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, মায়ার সম্মতিতে জুঁই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছু জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমনতো অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল। না। মায়ার কথায় জুঁই খানিকটা চেতে শক্ত গলায় বলল, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। মায়া জুঁইয়ের চেতন গলায় মিনমিন করে বলল, রাগিস কেন? আমার কাছে আইডি না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডি পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। মায়ার কথায় দমে যায় জুঁই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই তাদের সাহায্য করতে পারবে। জুঁই খানিকটা থেমে চিন্তিত মুখে মায়ার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলেছিস? হুম। পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্টু। কখনো কথা নড়াচড়া করবে না। ওকে ডান, চল গোসল করে রান্না করি। কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে, এখনও রান্নাবান্না কিছুই হয়নি। বিকাল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কলে দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। মায়ার সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। মায়ার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন শকডে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে মায়ার উপর। মায়ার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, এদের অন্তত বলা দরকার ছিল। মায়াকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ ছিল নেই। মায়া আর জুঁই একত্রে ভিডিও কলে জয়েন করেছে আরিফের ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকাল। জুঁইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরো 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে মায়ার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। মায়াকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে মায়ার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে মায়ার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে
খুঁজে বের করা যায় সেই নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধিই সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে মায়া একটু জড়সড় ভাব নিয়ে বসে আছে। যেহেতু মায়া আসামি, তাই আপাতত মায়ার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরো ক্ষেপে যাবে মায়ার উপর। এমনই ছোটখাটো ঘূর্ণিঝড় মায়ার মাথার উপর নাচছে। মায়াদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর মায়া, সেটা না হয় নাই বললাম, গল্পে বুঝে যাবেন মায়া কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করছে। মাহির সামনে থেকে মায়ার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকাই রইছে কেন? আমারই কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়েটা করছে তো করছে, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি। আই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতই মাইয়ারে, নইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সাই দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়ে তুই দুইটা দিস কিন্তু ওরে। মায়া অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালো। জুই মায়ার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি মায়ার উদ্দেশ্যে বলল, ঋতু রে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই, কেউ অপরিচিত লোকের কথায় বিয়ে করে নাকি? আমি তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন বেডা মানুষটারে বিয়ে করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদল হয়ে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? মায়া সুমির কথায় আরো ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকেই বলে পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর মায়া করতে পারলো না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দেব মনে করেছিস? ও ছোট মানুষ, বুঝিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে তার সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপরও আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নেব। ব্যাস, আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। মায়ার কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নাম মনে আছে? সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? মায়া মাথা নাড়িয়ে না বলতেই আরো হতাশ দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে? তোরা সেদিন রাতে কোন জায়গার কোন হোটেলে উঠেছিস? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আশার আলো ফুটলো মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট। এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গাটার নাম ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে মায়ার দিকে তাকাতেই মায়া সাথে সাথে বলল, আমি জানি না সেই জায়গার নাম, সব কিছু অপরিচিত ছিল আমার কাছে। তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। মায়ার কথায় চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেভি রাগ উঠতেছে। উফ। মায়ার কথায় পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকা, যে এলাকায় মায়া হারিয়ে গিয়েছিল? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ মায়া উৎসাহের সহিত বলে উঠল, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গার নামটা কি। ভাইয়া সবকিছু চেনে।
মায়ার কথাই মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বা, মায়ারানীর মাথায় দেখি গিলু আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নাম জিজ্ঞেস কর। জুই কিছু বলার আগেই মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে জুই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা জান, কল দে ভাইয়াকে। জুই বলল, আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি? কি বলে জায়গাটার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই কি আরিফ ভাইকে ফোন করে জিজ্ঞাসা করবে ও কি সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। যদি ভাই কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে এ মেমোরেবল ডের উপরে, মায়ার জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এজন্য নামটা ওর চাই, ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সাই দিল। মায়াও সবাইকে ভিডিও কলে রেখে আরিফকে কল দিল। আরিফ কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু মায়ার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। মায়া বাকির শেখানো কথাগুলোই বললাম, সফলও হলো। আরিফ জায়গার নামটা বলতেই মায়া কল কেটে দিল এবং ওদেরকে জানায় নরসিংদী জেলা বাগিচা নামক এলাকায় মায়াকে খুঁজে পেয়েছিল ভাই। মায়ার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানে শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়া নরসিংদী জেলা বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সে রাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলার বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজীর পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ার কাবিননামার একটা ফটোকপি নিব, কারণ সেই কাবিননামায় নিশ্চয়ই মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল মায়ারা সবাই নরসিংদী যাবে একসাথে। কিন্তু ঝামেলা হলো মায়া আর জুই আছে চট্টগ্রামে। মায়াদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাবে কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো মায়া আর জুই এখান থেকে আশুগঞ্জ যাবে কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবো না। আরিফ যেতে দিবে না, আবার তাদের আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই মাহি বলে ওঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায়ও বের হয়ে যাবে। এই ঋতু, একটা কাজ করতো, পেটের ব্যথার ভান করে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখে জুয়েও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাই তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা এবার ঝটপট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। মায়া ডাক্তারের চেম্বারের বাহিরে সিরিয়াল কেটে রোগীর সারিতে বসে আছে, আরিফের কাঁধে মাথা ফেলে। আরিফ আলতো করে মায়ার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে। তার থেকে থেকে অপর হাতটা দিয়ে মায়ার মাথায় হাত বলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে মায়ারা বসে আছে প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত মায়ার অসুস্থতার জন্যেই বসা। কাল বিকেলে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিল পেট ব্যথার অভিনয় করবে বলে, অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়ল।
রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে মায়ার, সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিল রাতে, এজন্য সকাল থেকেই জ্বর আর পেটের সমস্যায় কাহিল মায়া। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছে। মায়ার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি, বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে মায়াকে। কিন্তু এখানে এসেও আর এক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টে থেকে, অথচ এখন 4:10 বাজে। মায়ার মতো অনেক রোগীর ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ এবার বেশ চটে যাচ্ছেন মায়ার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে মায়া বারবার মাথা ফেলে দিচ্ছে ভাইয়ের কাঁধ থেকে। ভাইয়াও বারবার মায়ার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটোও খোলা রাখা সম্ভব হচ্ছিল না মায়ার, তবে কান সজাগ ছিল। মায়ার বেহাল দশার মধ্যেই আরিফ কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খোলে তাকাতে চাইল মায়া। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা মায়া আগেও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ লোকটার কথাই উত্তর করে বলে, আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্ক যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেলল মায়া।